প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর মতে ভালো আছো। আমিও আল্লাহর মতে ভালো আছি। আজকে তোমাদের বায়োলজি প্রথম পত্র আলোচনা। তো বায়োলজি যে প্রথম পত্র আলোচনা করতেছিলাম, তোমাদের আগেও ক্লাস নিয়েছি। তো খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 4, অণুজীব, যেটাকে আমরা ইংরেজিতে মাইক্রো অর্গানিজম বলে থাকি, তাই না? তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে মাইক্রো অর্গানিজমের যে অধ্যায়টি 3টি অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়। একটি হচ্ছে ভাইরাস, অকোষীয় ভাইরাস, একটা হচ্ছে কোষীয় ব্যাকটেরিয়া, একটি হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। এই 3টি টপিকস নিয়ে এই অধ্যায় আলোচনা বিষয়। তো এই অধ্যায় আলোচনার মধ্যে আমরা অলরেডি ভাইরাস সম্পর্কে তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিয়েছি। আজকে তোমাদের সামনে আরও দুটো অণুজীব সম্পর্কে নিয়ে তোমাদের আলোচনা করব এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথাবার্তা বলবো, তোমাদের সামনে ইনফরমেশন দেবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা আমার বিশেষ করে আমার বায়োলজি অনলাইন ক্লাস দেখার জন্য আমার প্রিয় শিক্ষার্থী এবং যারা দেশি এবং বিদেশি ভিউয়ার্স রয়েছে, তোমাদেরকে আমার পক্ষ থেকে ওয়েলকাম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এবং আমি আশা করব আজকের ক্লাসটা যেভাবে অন্যান্য দিনের মতন ক্লাসগুলো যেভাবে গুরুত্বপূর্ণভাবে দেখেছো, ঠিক আজকের ক্লাসটা সেভাবে গুরুত্বপূর্ণ দেখবে এবং সেই ধৈর্য সহকারে ক্লাসগুলো ফলো আপ করে এবং বাসায় এবং বাড়িতে আয়ত্ত করবে। এটা তোমাদের প্রতি আমার আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, অ্যান্ড মে এক্সপেক্ট ইউর কোঅপারেশন উইল কন্টিনিউ অ্যান্ড ইনক্রিজ ইউর কোঅপারেশন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বায়োলজি বিশেষ করে যে চ্যাপ্টার 4 এবং সেই সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমাদের দেখো যে মাই ডিয়ার স্টুডেন্ট, আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে একটু যে অণুজীবের কথা আমি বলবো, সেটা একটা কোষীয় অণুজীব। সেটা হচ্ছে আদিকোষী, যেটাকে বলবো সেটা ব্যাকটেরিয়া বলবো। তো এখানে দেখো ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়াম মধ্যে পার্থক্য কী? ব্যাকটেরিয়া সাধারণত গুচ্ছ আকারে থাকে, অসংখ্যভাবে ব্যাকটেরিয়ামগুলো থাকে বলে সেটাকে ব্যাকটেরিয়া বলবো। আর ব্যাকটেরিয়া যখন একক অবস্থান করে থাকে, একটি থাকে, তখন সেটাকে ব্যাকটেরিয়াম বলবো। অর্থাৎ এক বচনে ব্যাকটেরিয়াম এবং বহু বচনের ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা আলোচনা, ব্যাকটেরিয়া কি? আদিকোষী এবং প্রকৃতিকোষীর মধ্যে আমরা আলোচনা করবো যে পৃথিবীতে আদিকোষী এবং প্রকৃতিকোষীর মধ্যে পার্থক্য হচ্ছে আদিকোষী ক্ষেত্রে এদের দেখা যাবে সুসংগঠিত নিউক্লিয়াস নাই। সুসংগঠিত নিউক্লিয়াস মানে অর্থাৎ নিউক্লিয়াস বস্তু, যেমন নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? ক্রোমোজোম থাকে। সেই ক্রোমোজোমটা কী হচ্ছে? একটা পরিবেষ্টিত, অর্থাৎ একটা মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত থাকবে, সেটা থাকে না। অর্থাৎ সেখানে ক্রোমোজোমটা আছে বা ডিএনএটা আছে, সেটা কি হচ্ছে? সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে। এটা হচ্ছে এই কারণে সেটাকে আদিকোষী বলা হয়। আর বাকিগুলো যেসব জীবগুলো আছে তাদের সাধারণত প্রকৃতিকোষী থাকে, আমরা সবাই জানি। তো এখন ব্যাকটেরিয়ার আমি একটা আবিষ্কারের কথা বলবো, যে বিজ্ঞানী ওলন্দাজ বিজ্ঞানী ছিলেন লিউয়েনহুক। 1675 সালে তিনি তার নিজস্ব তৈরি করা যে অণুবীক্ষণ যন্ত্রে তিনি ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করেন। প্রথমে তিনি একটা ক্ষুদ্র প্রাণী হিসেবে আখ্যায়িত করেন, এর যে পরবর্তীতে এরেনবার্গ এর নামকরণ করেন। আর পরবর্তীতে বিজ্ঞানী লুই অ্যান্ড পাস্তুর ব্যাকটেরিয়ার ওপর কি ব্যাপক গবেষণা করে ব্যাকটেরিওলজি একটা তত্ত্ব আবিষ্কার করেন। এটা হচ্ছে ব্যাকটেরিওলজি, সে লুই অ্যান্ড পাস্তুরের কথা আমরা বলবো আর কি। তো আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, এখন একটি ব্যাকটেরিয়ামের গঠনটা কীভাবে হতে পারবে আমি আজকে তোমাদের বিশেষ করে অর্থাৎ চিত্রের মাধ্যমে তোমাদের সুন্দরভাবে বুঝবো যে ব্যাকটেরিয়াগুলো দেখতে কীরকম হতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু তোমরা তোমাদের হোয়াইট বোর্ডের দিকে, অর্থাৎ তোমাদের দিকে খেয়াল করো, প্লিজ খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট। তো মাই ডিয়ার স্টুডেন্টস, যে এটা একটি ব্যাকটেরিয়াম আমি লিখে দিয়েছি, একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, অর্থাৎ ব্যাকটেরিয়াম কী ধরনের হতে পারে তার গঠন সম্পর্কে আমরা দেখেছি, তাই না? তো এখানে দেখো যে একটা ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয়। এই যে এটা কোষীয় বলতে গেলে বোঝা যাচ্ছে, এটা অর্থাৎ সাইটোপ্লাজমিক মেমব্রেন দ্বারা আবৃত আছে। আর এই সাইটোপ্লাজমিক মেমব্রেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া মেসোসোম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু থাকে।
শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে ক্রোমোজোম। আমি যে বলছি যে ক্রোমোজোম আছে, তাই না? ক্রোমোজোমটা সাধারণত কি নিউক্লিয়াসের মধ্যে নাই, অর্থাৎ এটা কি সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করতেছে। আর একটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড হয়তো আমরা জানি, প্লাজমিড ওয়ান কাইন্ড অফ দ্য ডিএনএ। ব্যাকটেরিয়া তো অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কী থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, উপাদান থাকে, কিন্তু এখানে কিন্তু ক্রোমোজোমের বাইরে কিন্তু ডিএনএ অবস্থান করতেছে প্লাজমিড। আর প্লাজমিড ইজ ওয়ান কাইন্ড অফ দ্য ডিএনএ। এটা ব্যাকটেরিয়ার ডিএনএ বলা হয়, কারণ এই যেমন ডিএনএ কী করে প্রতিলিপি গঠন করতে পারে, তেমনি প্লাজমিডটা কী করে এই প্রতিলিপি গঠন করতে পারে এই প্লাজমিড। তাছাড়া ব্যাকটেরিয়ার যে চারপাশে একটা স্লাইম স্তর থাকে, যেটাকে আমরা এবং আবরণ করতে থাকে মাইটোস্পোর, এটা ক্যাপসুল বলা আছে। এটা দেখাও আমরা তোমার খেয়াল করে দেখতেছে যে ওষুধের মেডিসিনের মধ্যে যে ক্যাপসুলগুলো থাকে, ট্যাবলেট ক্যাপসুলগুলো দেখেছো, সেই ট্যাবলেট ক্যাপসুলের মতন তাদের স্যাপটা হয়ে থাকতে পারে, মাইটোস্পোর ক্যাপসুল আকৃতি হতে পারে। এখানে ফ্লাজেলাম থাকতে পারে, মানে অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার মধ্যে কোনো ব্যাকটেরিয়া ফ্লাজেলা থাকে, কোনো ব্যাকটেরিয়া ফ্লাজেলা নাও থাকতে পারে। ফ্লাজেলাম এক বছরে বহু ফ্লাজেলা বলা হয়। আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে অনেক সময় রাইবোজোমও আছে, ভলিউটিন আছে। আর এখানে কিছু কিছু ফ্লাজেলা আকৃতি পিরিচ দেখা যেতে পারে। তো আমরা এটা একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া কীরকম হতে পারে। তো আমরা জানি যে ব্যাকটেরিয়া বিভিন্ন শেপে হতে, গোলাকার হতে পারে, ব্যাকটেরিয়া কী থাকে দণ্ডাকার হতে পারে, ব্যাকটেরিয়া কি কুণ্ডলাকৃতি হতে পারে, ব্যাকটেরিয়া কমার মতন হতে পারে। এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন আকৃতি হতে পারে। তো তোমাদের সামনে আমি এই ব্যাকটেরিয়ার কিছু গঠন সম্পর্কে এবং এদের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু আলোচনা করব। প্লিজ আমরা একটু আবার আমাদের তথ্যতে আমরা খেয়াল করে দেখি, প্লিজ খেয়াল করে দেখো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা তো একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন তোমাদের সামনে আমি দেখেছি। এখন ব্যাকটেরিয়া কিন্তু বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। যেমন আকার আকৃতি অনুসারে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস হতে পারে, ব্যাকটেরিয়ার গ্রাম মেথড অনুযায়ী শ্রেণীবিন্যাস হতে পারে, ফ্লাজেলা অনুযায়ী শ্রেণীবিন্যাস হতে পারে, বিভিন্ন আকৃতি ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস হতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আকার আকৃতি অনুযায়ী যেমন আকার আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস হতে পারে। তো এখন যেমন কক্কাস এবং কক্কাই বলা হয়, তাই এক বচনে কক্কাস বলা হয়, বহু বচনে কক্কাই বলা হয়। থাকে যেমন কিছু কিছু ব্যাকটেরিয়া দেখতে গোলাকৃত ব্যাকটেরিয়া থাকতে পারে, গোলের মতন। মাইক্রো ব্যাকটেরিয়া যেমন এগুলোকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়। মাইক্রো কক্কাস ডিনাইট্রিফিকেশনস হতে পারে। কতগুলো এই গোলাকৃত ব্যাকটেরিয়া জোরে যে অবস্থান করতে পারে, যেমন ডিপ্লোকক্কাস নিউমোনি। কতগুলো গোলাকৃত ব্যাকটেরিয়াকে অনেকটা কি চেন আকৃতিতে থাকতে হবে, যেমন স্ট্রিপ্টোকক্কাস। তা কতগুলো ব্যাকটেরিয়া অত অনিয়মিতভাবে সহ্য করে থাকতে পারে স্তূপ আকারে, যেমন স্টাফিলোকক্কাস। তো এইগুলো কতগুলো ব্যাকটেরিয়া আবার অনিয়মিতভাবে গুচ্ছভাবে অবস্থান করতে পারে, যেমন একে অপরের দিকে কী করে মুখোমুখি অবস্থান করতে পারে, যেমন সার্সিনিয়া লুটিয়া। তো এইগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়ার বিভিন্নভাবে আকার আকৃতি অনুযায়ী গোলাকৃত ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমাদের আরেকটা ব্যাকটেরিয়া আছে যেমন দণ্ডকার থাকে, যেমন ব্যাসিলাসগুলো দেখতে কি দণ্ডের মতন, দণ্ডাকৃত ব্যাকটেরিয়া, যেগুলো ব্যাসিলাস অ্যালবাস আমি একটা এক্সাম্পল তোমরা বললাম। কতগুলো ব্যাকটেরিয়া যে কারেন্টে যেমন তামার তারে যে কুণ্ডলী মতন রাখতে পারে, সেইকে বলা হচ্ছে স্পাইরিলাম বলা হয়ে থাকে। আর কিছু ব্যাকটেরিয়াগুলো যেমন কমাকৃত ব্যাকটেরিয়া, যেমন এটা খুব একটা কমন আমাদের একটা ডিজিজ তৈরি করে থাকে, যেমন পানিবাহিত, যেমন কলেরা জীবাণুটা হচ্ছে সেটার নাম হচ্ছে ভিব্রিও কলেরা। সে ভিব্রিও কলেরা হচ্ছে এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াটা সাধারণত দেখতে কি কমার মতন, আমরা বাংলাতে কমা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে কমার মতন দেখতে, এই জন্য কমাকৃতি ব্যাকটেরিয়া বলা হয়, সেটা ভিব্রিও বলা হয় থাকে। তো এইগুলো যে অর্থাৎ কি ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস। এছাড়া বিজ্ঞানী গ্রাম একটা মেথড পদ্ধতি করেছিলেন, যেটা সাধারণত আমাদের মেডিকেলে বিভিন্ন ভাগে শ্রেণীবিন্যাস, পুষ্টিভিত্তিক শ্রেণীবিন্যাস করা হয়, ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস করা হয়ে থাকতে পারে।
কতগুলো ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা একটা, কতগুলো ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলা দুইটা, কতগুলো ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলা চারিদিকে অবস্থান করতেছে, সেটা ভিত্তিতে কতগুলো ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা নাম নেই, এগুলোর উপর শ্রেণীবিন্যাস করা হতে পারে। কতগুলো ব্যাকটেরিয়া পুষ্টিভিত্তিকের উপর শ্রেণীবিন্যাস হয়ে থাকে। তবে এগুলো আমাদের আসলে সিলেবাসে পাত্র এত ডিটেল দরকার নাই। যখন আমরা যদি ব্যাকটেরিওলজিতে স্টাডি করতে পারি সেক্ষেত্রে এগুলো আমাদের দরকার হতে পারে। তো আমাদের ইন্টারমিডিয়েট যে বায়োলজিতে যে অণুজীব চ্যাপ্টার যতটুকু আমাদের সিলেবাসে ইনফরমেশনগুলো আছে সেগুলোই আমাদের মধ্যে পরীক্ষার মধ্যে থাকার কথা। তো বিজ্ঞানী গ্রামস তিনার যে মেথড পদ্ধতি করেছেন, তিনি গ্রাম মেথড পদ্ধতি বলা হয়, অর্থাৎ গ্রাম রঞ্জন পদ্ধতি, অর্থাৎ রঞ্জন, মিথাইল ভায়োলেট, পিঙ্ক, এগুলো স্যাপ্রানিন, এগুলোর কালার ব্যবহার করে ব্যাকটেরিয়াকে, আমি শর্টকাটে বলতেছি, তোমাদের বইতে ইনফরমেশন দেওয়া আছে যে ব্যাকটেরিয়াকে 3 ভাগে বিভক্ত করা আছে: গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং অ্যাসিড ফাস্ট ব্যাসিলি ব্যাকটেরিয়া। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে, যেমন আমি উদাহরণ বলে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস ব্রিডিয়েন্স, এগুলো হচ্ছে কি স্টাফাইলোকক্কাস অরিয়াস, এগুলো কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমি উদাহরণ হচ্ছে যেমন নেসেরিয়া গনেরিয়া, নেসেরিয়া মেনিনজাইটিস, এগুলো হচ্ছে কি সালমোনেলা টাইফয়েডের যে জীবাণু, সালমোনেলা প্যারাটাইফয়েডের জীবাণু, তো এইগুলো হচ্ছে কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আরও কিছু যে ব্যাকটেরিয়া আছে যেমন অ্যাসিড ফাস্ট ব্যাসিলি ব্যাকটেরিয়া, এটা একটা তোমাদেরকে একটা ধারণা দিয়ে থাকে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার থেকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা শক্তিশালী অনেক বেশি, আবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার থেকে অ্যাসিড ফাস্ট ব্যাসিলি ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী বেশি। যেমন আমি অ্যাসিড ফাস্ট ব্যাসিল একটা ব্যাকটেরিয়া, আমি দুটা কথা বলবো। একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি, যেমন আমাদের টিউবারকুলিসিস যে রোগ ওটা হয়, সংক্রমণটা হয়, যেটাকে আমরা বাংলায় যক্ষা বলে থাকি। তো এক সময় বাংলাদেশে বা আমাদের পৃথিবী ওয়ার্ল্ডের যক্ষা হলে রক্ষা নেই, এই যে একটা কথা ছিল। যে বর্তমান উন্নত বিশ্বে যক্ষার সুন্দর সঠিক চিকিৎসা বের হওয়াতে কী হচ্ছে, এবং যক্ষার ব্যাকটেরিয়াকে উপর প্রতিহত করার কারণে এই যক্ষাটা আর আমাদের কাছে খুব একটা বড় ধরনের সংক্রমণ নয়। তো মাই স্টুডেন্ট, যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলিসিস যে ব্যাকটেরিয়া, এটা একটা অ্যাসিড ফাস্ট ব্যাসিলি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে অর্থাৎ নিরাময় করতে গেলে তোমরা সামনে দেখবা যে ব্যাকটেরিয়া, এই যক্ষা যাদের হয় তাদের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলিসিস ব্যাকটেরিয়া আক্রান্ত করে তাদের ফুসফুসকে আক্রান্ত করে ফেলে, কিন্তু এর চিকিৎসাটা 6 মাস হতে হয়। যেমন ল্যাপ্রোসি, অনেকে কুষ্ঠ রোগের কথা বলেছে, তো আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে একসময় কুষ্ঠ রোগ একসময় ওয়ার্ল্ডে দেখা যেত, অনেক দেশে দেখা যেত। তো কুষ্ঠ রোগটা নাই, এই যে কুষ্ঠ রোগটা সেটাও কিন্তু একটা অ্যাসিড ফাস্ট ব্যাসিল ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রোসি বা ল্যাপ্রোরি যেটা বলা হয়ে থাকে, সেটাও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে, সেটাও কিন্তু অ্যাসিড ফাস্ট ব্যাসিল ব্যাকটেরিয়া। অর্থাৎ অ্যাসিড ফাস্ট ব্যাসিলি ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে গেলে বা প্রতিহত করতে গেলে দীর্ঘমেয়াদে কী হচ্ছে, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টকে ব্যবহার করা হতো। অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টটা কি দীর্ঘমেয়াদী ব্যবহার করতে হবে। তো এই জিনিসটা মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অবশ্যই এটাকে ফলো আপ করতে হবে, এই জিনিসটা আমরা খেয়াল করতে পারি। তো আমাদের ব্যাকটেরিয়া সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম আর কি। ব্যাকটেরিয়া কিন্তু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, আমাদের জানি এটার কিছু ইম্পর্টেন্স আছে, অর্থাৎ উপকারের দিক আছে, অপকারেও দিক আছে। তো উপকারের দিকের মধ্যে আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বিশেষ করে যেমন বর্তমানে অনেক রোগ, ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষের কিন্তু ভাইরাসের থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণটা বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো এইগুলো যেমন টাইফয়েড, তারপরে হচ্ছে গনেরিয়া, তারপরে হচ্ছে টাইফয়েড, গনেরিয়া, তারপর হচ্ছে সিফিলিস, বিভিন্ন সংক্রমণগুলো হয়ে থাকে। তো এগুলো কি টিটেনাস, কুষ্ঠ বিভিন্ন রোগগুলো হয়ে থাকে, এগুলো কি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। এগুলো আবার প্রতিষেধক হিসাবে আছে, ঠিক আছে। ডিপথেরিয়া, ডিপিটিএসে, এইগুলো কি প্রতিষেধক হিসাবে কি ব্যাকটেরিয়ার দ্বারাই কী হচ্ছে, ভ্যাকসিন বা টিকা তৈরি করা হয়ে থাকে। তাছাড়া ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হচ্ছে, যেমন আমাদের দই পনির ব্যবহার করা, দই তৈরি করতে গেলে, পাটকে পচন ধরাতে গেলে ব্যাকটেরিয়া ব্যবহার, চা কফির প্রক্রিয়াজাত করাকে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। তাছাড়া আমার জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ব্যাকটেরিয়া একটা কি ইকোলাই ব্যাকটেরিয়া একটা উত্তম বাহক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
তো আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে অপকারী দিকগুলো হচ্ছে যেমন যতগুলো সংক্রমণগুলো হয়ে থাকে সেই সংক্রমণগুলোকে আমাদের বিশেষ করে কাজে হয়ে থাকে ব্যাকটেরিয়া দ্বারা, যেমন আমাদের যক্ষা হতে পারে, কুষ্ঠ হতে পারে, গনোরিয়া হতে পারে, সিফিলিস হতে পারে, এইগুলো কি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হতে পারে। তো আমরা জানি ব্যাকটেরিয়া দ্বারা একটা আণবিক বোমা তৈরি করা হয়ে থাকে, যেটা আমরা জানি বিশেষ করে ইরাকে এবং আমেরিকায় যখন হামলা হয়েছিল প্রথম 90 দশকের দিকে, তখন কিন্তু ইরাক এমন একটি বোমা ব্যবহার করা হয়েছিল, সেটা ব্যাকটেরিয়া দ্বারা তৈরি করা হয়েছিল আণবিক বোমা। এই আণবিক বোমাকে যখন সোলজারকে মারা হলো, তখন আমেরিকার সৈন্যরা কী হচ্ছে খুব দ্রুত সংক্রমিত হয়ে তারা সংক্রমিত হয়ে গেছিলো এবং এমন সংক্রমিত হয়ে গেছিলো তাদের অনেক সৈনিক মৃত্যু, অনেকে মারা যায় এবং এখনও পর্যন্ত যারা জীবিত তারা অনেকেই কী হচ্ছে অঙ্গহানি হিসাবে তাদের এখনও জীবিত রয়েছে। সেই হিসাবে আমরা জানি ব্যাকটেরিয়া দ্বারা তৈরি করা হয়েছিল। তো এই মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো হচ্ছে আমার ব্যাকটেরিয়া সম্পর্কে আমাকে ধারণা। আজকে একটি গুরুত্বপূর্ণ আরেকটি অণুজীবী সম্পর্কে আমরা বলবো, যেটাকে বলা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়াল প্যারাসাইট বলা হচ্ছে। তো এই ম্যালেরিয়া পরজীবী হচ্ছে এক ধরনের পরজীবী, এইটার আমরা যেটাকে আমরা বলবো যে ম্যালেরিয়া পরজীবী। তো আমরা অনেকে মনে করি এর প্লাজমোডিয়াম। মানে স্টুডেন্ট, প্লাজমোডিয়ামের হচ্ছে এক ধরনের কি এককোষী পরজীবী। তো এই এককোষী যে পরজীবী, এটা কি হচ্ছে যে এদের দুটি বাহক রয়েছে। এর একটা বাহক হচ্ছে অ্যানোফিলিস স্ত্রী মশকি, আরেকটি পোষক রয়েছে, সেটা হচ্ছে মেরুদণ্ডী পোষক মানুষ। অর্থাৎ ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম এই দুটি কি পোষকের মধ্যে জীবন ধারণ করে। তো এই দুটি পোষকের মধ্যে জীবন ধারণা করার মধ্যে আমরা দেখবা যে মানুষের মধ্যে দুটি অযৌন চক্র সম্পন্ন করে। একটা হচ্ছে যকৃৎ সাইজোগনি বাংলা হচ্ছে, আর একটা হচ্ছে ইরাইথ্রোসাইটিক সাইজোগনি লোহিত রক্ত। এটা হচ্ছে কি মানুষের মধ্যে চক্র সম্পন্ন করে থাকে। আবার অ্যানোফিলিস স্ত্রীকে মশকের মধ্যে আবার দুইটা চক্র সম্পন্ন করে, একটা হচ্ছে যৌন চক্র গ্যামেটিকনি, একটা অযৌন চক্র স্পোরগনি। তো মাই স্টুডেন্ট, আমরা অবশ্যই আজকে এই তিনটি যে টপিকস রয়েছে, তিনটা টপিক্সের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া প্যারাসাইট, এই তিনটি অণুজীবের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার প্রশ্নের জন্য, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের জন্য ম্যালেরিয়া পরজীবীটাকে মানে সুইটেবল হয়ে থাকে এবং প্রশ্ন হয়ে থাকে। সেকেন্ডে আমরা ভাইরাসকে ধরে ফেলি, থার্ডে আমরা ব্যাকটেরিয়া। তবে এই তিনটি টপিকস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে ম্যালেরিয়া ভাইরাসের পাশাপাশি ম্যালেরিয়া পরজীবীটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দেবে, যেটা আমাদের বোর্ড পরীক্ষা এবং কলেজ এক্সামিনেশনের জন্য তোমাদের জন্য সহায়ক বলে আমি মনে করি। তো প্লিজ, আমি আবার পুনরায় আমার হোয়াইট বোর্ডের দিকে দেখার জন্য আমি তোমাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, প্লিজ ফলো আপ। सब्जेक्ट बायोलॉजी पेपर 1 चैप्टर्स 4 অণুজীব মাইক্রো অর্গানিজম। আজকে ডেট 26/5/2021। আলোচনা বিষয় ব্যাকটেরিয়া আলোচনা অলরেডি করে ফেলেছি। নাম্বার 2 হচ্ছে ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়াল প্যারাসাইটস। তো এইটার একটা শ্রেণীবিন্যাসের আমাদের শ্রেণীবিন্যাস দেখানো হচ্ছে। কিংডম হচ্ছে প্রোটিস্টা, ফাইলাম হচ্ছে হেমোস্পোরিডিয়া, ফাইলাম হচ্ছে অ্যাপিকমপ্লেক্সা, অর্ডার হচ্ছে হেমোস্পোরিডিয়া, জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম, স্পিসিস হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। তো পৃথিবীতে এই প্লাজমোডিয়ামের 60টি প্রজাতি রয়েছে প্লাজমোডিয়াম গণে। তার মধ্যে 4টি প্রজাতি ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওয়াবেল এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এই 4টি প্রজাতি 4 ধরনের ম্যালেরিয়া সংক্রমণ তৈরি করে। তো এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে ম্যালেরিয়া জীবাণু, প্লিজ খেয়াল করে দেখো। যে এখানে দেখাচ্ছে যে দুটি পোষক, একটা মেরুদণ্ডী পোষক মানুষ, একটা হচ্ছে কি মশকি। তো মানুষের মধ্যে অযৌন চক্র করতেছে যকৃৎ সাইজোগনি আর লোহিত রক্তকণিক সাইজোগনি। আর এই দুইটা সাইজোগনির বাংলা হচ্ছে অযৌন চক্র। আর মশকের মধ্যে দুইটা চক্র সম্পন্ন করে, একটা হচ্ছে যৌন চক্র, একটা অযৌন চক্র, একটা হচ্ছে গ্যামেটিকনি, একটা স্পোরগনি। যৌন আর যৌনের মধ্যে কি যৌন চক্রের ক্ষেত্রে গ্যামেটের মিলন হবে এবং গ্যামেটের কী হবে উৎপন্ন হবে, গ্যামেটের মধ্যে গ্যামেটের মিলন হবে, অর্থাৎ পুংগ্যামেট স্ত্রীগ্যামেট মিলন হবে, তারপরে জাইগোট তৈরি হবে। তাই এটাকে বলা যায় যৌন চক্র। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, প্রথমে মানুষের মধ্যে যেমন একটা মানে একজন
অ্যানোফিলিস মশকির লালাতে কি থাকে, ম্যালেরিয়া পরজীবী থাকে, এটা বিভিন্ন দশা থাকে। এই দশাটাকে আমরা কী বলবো, স্পোরজয়েড বলবো। স্পোরজয়েড অবস্থা থাকে যদি একটা ম্যালেরিয়া অ্যানোফিলিস মশকি, অর্থাৎ অনেকে ভুল করে যে কেউ যদি বলে ম্যালেরিয়া পরজীবীর নাম কি, আমরা অনেক সময় ভাইভাতে প্র্যাকটিক্যাল ভাইভা বলি যে বলো তো ম্যালেরিয়া পরজীবীর নাম কি, স্টুডেন্টরা ভুল করে বলে যে স্যার ম্যালেরিয়া পরজীবীর নাম হচ্ছে অ্যানোফিলিস মশকি। নো, 100% ভুল। অ্যানোফিলিস মশকি হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর কি একটা পোষক, মানুষ যেরকম পোষক সেরকম পোষক। ম্যালেরিয়া পরজীবীর নাম হচ্ছে প্লাজমোডিয়াম, এককোষী পরজীবী। এই প্লাজমোডিয়ামের কি অবস্থা থাকে, একটা যদি অ্যানোফিলিস স্ত্রী মশকি লালার মধ্যে এই প্লাজমোডিয়াম পরজীবীগুলো কি থাকে, লালাতে থাকে। একটা সুস্থ মানুষকে যদি আক্রমণ করার সাথে সাথে কি তার রক্তের সাথে কি হচ্ছে, এই স্পোরজয়েডটা কোথায় যায়, যকৃৎ, যেটাকে আমরা কলিজা বলি। আমাদের ডান সাইডে আছে, দেখবো যে আমাদের ডান দিকে কলিজার অর্থাৎ যে ডান দিকে পাঁজর, সেই পাঁজরের প্রায় 1 কেজিরই বেশি ওজনের আমাদের কি থাকে, একটা লিভার থাকে। যকৃৎ সবচেয়ে বড় গ্রন্থি মালা হয় মানুষের। এই যকৃতের মধ্যে, এই যকৃৎ কোষের মধ্যে কি হয়, এই স্পোরজয়েডটা কী করে, প্রবেশ করে। দেখো এটা অনেকটা মাকু আকৃতি, অনেকটা বাঁকা। আবার এই যকৃৎ কোষের নিউক্লিয়াস, যখন এই স্পোরজয়েডটা যখন যকৃৎ কোষে প্রবেশ করে, যকৃৎ কোষে প্রবেশ করার ফলে যকৃৎ কোষের মধ্যে এই যে স্পোরজয়েডটা কী হচ্ছে, পুষ্টি গ্রহণ করে আকারে গোল হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, ক্রিপ্টোজয়েড বলবো। ক্রিপ্টোজয়েডের মধ্যে অটোমেটিকভাবে নিউক্লিয়াসের বিভাজন হয়, তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য নিউক্লিয়াস, সেটাকে সাইজয়েড বলবো। আর ক্রিপ্টোজয়েডগুলো একটা কী হচ্ছে, আলাদা কোষে রূপান্তরিত হয়। পরবর্তীতে এই ক্রিপ্টোম্যারাজয়েডগুলো কি যকৃৎ কোষের মধ্যে ভাঙন তৈরি করে কি হচ্ছে, এই ক্রিপ্টোম্যারাজয়েডগুলো বের হয়ে আসে। বের মধ্যে এদের মধ্যে কিছু সংখ্যক আছে যে নতুনভাবে যকৃৎ কোষকে আক্রমণ করে, যেগুলো নতুন যকৃৎ কোষ। আর কিছু সংখ্যক আছে এই ক্রিপ্টোম্যারাজয়েডগুলো কোথায় যায়, অর্থাৎ তারা লোহিত রক্তকণিকা আক্রমণ করে। এই যে চক্রটা সম্পূর্ণ হতে গেলে কতদিন সময় লাগছে, 7 থেকে 10 দিন। কতদিন সময় লাগছে, 7 থেকে 10 দিন সময় লাগছে। যখন ক্রিপ্টোম্যারাজয়েডগুলো কোথায় যায়, লোহিত রক্তকণিকা, যেটাকে আরবিসি বলা হয়। রক্তের মধ্যে দুটো ভাগ আছে, একটা রক্তরস প্লাজমা, একটা হচ্ছে রক্তকোষ। রক্তকোষ 3 প্রকার, একটা আছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকাকে অর্থাৎ আরবিসিতে কি করে, এই ক্রিপ্টোম্যারাজয়েডগুলো কি করে প্রবেশ করে, আক্রান্ত করে, তখন সেটাকে বলে ট্রোফোজয়েড বলবো। এই ট্রোফোজয়েডটা অনেকটা দেখতে কি হচ্ছে, এটা একদম একটা আংটির মতন দেখাচ্ছে, যে এটা আমরা দেখতে পাচ্ছি আংটির, পাথর বসানো আংটির মতন দেখাচ্ছে। এই নিউক্লিয়াসটা পাথরের মতন কাজ করতেছে, আর মাঝখানে রিং কাজ করতেছে, সেই রিংটাকে সিগন্যাল রিং থাকবো, এবং রিংয়ের মাঝখানে যে একটা গহ্বর থাকে সেটাকে গহ্বর বলবো। এই জন্য এইটাকে আমরা সিগন্যাল রিং বলবো। এবং এইটা অনেকটা অ্যামিবার মতন দেখায়, এই জন্য অ্যামিবয়েড বলা হয়। এবং এর মধ্যে অনেকটা কি সারফেস কণাগুলো দেখা যায়। তো এই সারফেস কণাগুলোতে আমরা যখন আমরা রক্ত টেস্ট করি, একজন ম্যালেরিয়া হয়েছে কিনা, তখন ডক্টর সাহেব একটা রক্ত পরীক্ষা করতে বলে। তো রক্ত পরীক্ষার মধ্যে যখন আমরা রক্তের মধ্যে সারফেস কণাগুলো দেখতে পাই, দানাগুলো দেখতে পাই, তখন তারা বুঝতে পারে যে এই জ্বরটা কি সাধারণ জ্বর না, ইনফ্লুয়েঞ্জা না, টাইফয়েড না, না, এই জ্বরটা হচ্ছে ম্যালেরিয়া জ্বর। এই জ্বরের লক্ষণ হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর থাকে, কাঁপুনি দিয়ে জ্বর বেশি আসলে কাঁপবে, এবং জ্বর প্রচণ্ড 3 থেকে 4 ঘন্টা থাকবে, প্রচণ্ড জ্বর হবে, এবং না থাকা অবস্থা কি শরীর হাত পা ঠান্ডা হয়ে যাবে। এই অ্যামিবয়েডটা আবার অনেকটা কী হচ্ছে, হিমোজয়েন বর্জ্য পদার্থ নিষ্কাশন হবে। পরবর্তীতে এটা আবার কি গোলাপ ফুলের পাপড়ির মতন দেখা যায়, এই অবস্থাকে রোজেট বলা হয়। আর রোজেটটা অটোমেটিকভাবে কি হচ্ছে, যখন আবার পুনরায় লোহিত রক্তকণিকাকে আবার কি হচ্ছে, তারা ভাঙন করে ফেলে। এই যে আমরা ভাঙন করে ফেলে, অর্থাৎ পুং গ্যামেটিসাইড এবং স্ত্রী গ্যামেটিসাইড উৎপন্ন হয়। এই যে এখানকার এই দশা 7 থেকে 10 দিন, এই দশা 3 দিন। মনে করো 7 আর 10 বা 10 বা 3, 13, এরকম 10 থেকে 13 দিনের মধ্যে কি হয়, মানুষের কি অর্থাৎ জীবাণু প্রবেশের থেকে
অর্থাৎ লক্ষণ প্রকাশের পূর্ব মুহূর্ত সময়টাকে কী অবস্থা বলে? সুপ্ত অবস্থা বলে। এই যে এখনও পর্যন্ত লক্ষণ প্রকাশ হয়নি, জীবনে ঢুকছে তোমার 10 থেকে 13 দিন আগে, কিন্তু যখনই অর্থাৎ লোহিত রক্তকণিকা ভাঙন করে পুং গ্যামেটিসাইট স্ত্রী গ্যামেটিসাইট যখন বের হবে, তখন মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করে দেখো, তখন আমাদের রক্তের পরিবেশটা অবক্ষয় হবে। তখন রক্তের মধ্যে যে শ্বেত কণিকা কী করবে, তারা চেষ্টা করবে এই যে জীবাণুগুলোকে পাইরোজেন নিঃসরণ করে সেগুলোকে কী করতে হবে? ধ্বংস করতে চেষ্টা করবে। যখন এদের সংখ্যা এত বেশি হবে, তখন পাইরোজেন নিঃসরণ করে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। তখন আমাদের যে মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস উদ্দীপ্ত হওয়ার পর কী হবে? ভ্যাসোমোটর স্নায়ু সংকুচিত হবে। যখন ভ্যাসোমোটর স্নায়ু সংকুচিত হবে, তখন কী হবে? কাঁপুনি সহ জ্বর হবে। এই তখন থেকে এই জ্বরের লক্ষণটা শুরু হয়ে গেল কাঁপুনি দিয়ে, অর্থাৎ জীবাণু প্রবেশের পর থেকে শুরু করে প্রায় 10 থেকে 13 দিন পর, অর্থাৎ তার জ্বর শুরু হয়ে গেল কাঁপুনি দিয়ে জ্বর। তার জ্বর কী পর্যন্ত হলো সেটা, এই যে পুং গ্যামেটিসাইট স্ত্রী গ্যামেটিসাইট, এই দশাটা যকৃৎ সাইজোগনি আর ইরাইথোসাইটিক সাইজোগনি, অর্থাৎ হ্যাপাটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকা সাইজোগনি, এইটা দুটোই হচ্ছে অযৌন চক্র। এই দুটো অযৌন চক্রটাকে মানুষের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। নাম্বার 2, এখন আমরা খেয়াল করে দেখবা যে অর্থাৎ মানুষের, অর্থাৎ এখানে কি বলছি, এই যে পুং গ্যামেটিসাইট স্ত্রী গ্যামেটিসাইট, পুং গ্যামেটিসাইটের নিউক্লিয়াস বড়, স্ত্রী গ্যামেটিসাইট নিউক্লিয়াস ছোট। এরা কি অ্যানোফিলিস, অর্থাৎ একজন ম্যালেরিয়া রোগীকে যদি একটা সুস্থ অ্যানোফিলিস মশা কামড় করে, বাকি আবার এই দুইটা দশা কী হয়? সম্পূর্ণ হয়ে থাকবে। মৎস্যগীর মধ্যে গ্যামেটিগনি হবে, অর্থাৎ এই যে পুং গ্যামেটিসাইট স্ত্রী গ্যামেটের মিলন হবে, মিলন হওয়ার পর জাইগোট হবে, জাইগোট উৎপন্ন হয় কুরুপের মধ্যে। কুরুপের মানে অনেকটা পাকস্থলীর মতন, যেমন মানুষের পাকস্থলী থাকে, সেটা কুরুপের ভিতরে এই যৌন চক্র সম্পন্ন হয়। আর কুরুপের প্রাচীরের বাইরে হবে অযৌন চক্র, যেটাকে স্পর্গনি বলবো। তো গ্যামেটোগনি সম্পন্ন হওয়ার পর যখন পুং গ্যামেটিসাইট স্ত্রী গ্যামেট মিলন হবে, জাইগোট উৎপন্ন হবে, উকিনিট উৎপন্ন হবে, তখন 24 ঘন্টার মধ্যে সেটা কুরুপের প্রাচীরকে ভেদ করে স্পর্গনি উৎপন্ন হয়। তখন তরুণ উইসিস্টের পর্যন্ত হয়, উইসিটের পর কী হচ্ছে? প্রতিটি কোষে 10,000 করে স্পরজয়েড উৎপন্ন হয়। 10,000 করে কি এই স্পরজয়েড উৎপন্ন হয়। এই স্পরজয়েডগুলো কি পুনরায় কোথায় যায়? অর্থাৎ মশার লালাতে এই স্পরজয়েড অবস্থান করে। তো মাই স্টুডেন্ট, আজকে আমি আশা করি এই ম্যালেরিয়ার পরজীবী সম্পর্কে তোমাদের ম্যাক্সিমাম অর্থাৎ ইনফরমেশনগুলো দিতে পারছে। তোমরা লক্ষণ প্রতিকারগুলো আবার কেন প্রয়োজন, এগুলো পুরো এই জিনিসটা জানলে ওগুলো এমনি জানতে পারবে। তো মাই স্টুডেন্ট, আজকে আমি আশা করি আজকে এই অধ্যায় শেষ। তো মাই স্টুডেন্ট, আজকে তোমাদের আশা করি আল্লাহর রহমতে খুব চমৎকারভাবে তোমাদের এই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ তোমরা বাসায় পড়ো, আমার খুব সুন্দর বুঝতে পারবা। তো আজকে আমাদের এই অণুজীব সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। তো এই ধারণার মধ্যে আমি তোমরা অবশ্যই একটা ধারণা নাও, ভাইরাস কি, ভাইরাসের টিটুব্যাক্টোফাসের গঠন, এই টিটুব্যাক্টোফাসের গঠন, ভাইরাসের লাইটিক চক্র তোমরা পড়বা, ভিরস, এইগুলো জ্ঞানগুলো আমি বড় অর্থাৎ প্রয়োগ উচ্চতা দক্ষতা, ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে তোমরা পড়বা, চিত্র সম্পর্কে। তারপরে তোমরা ম্যালেরিয়া পরজীবী খুবই ইম্পর্টেন্ট, সব কয়টা ম্যালেরিয়া পরজীবী তোমরা যকৃৎ সাইজোগনি, ইরাইথোসাইটিক সাইজোগনি দেখবা। ম্যালেরিয়া পরজীবী থেকে কীভাবে লক্ষণ বা প্রতিকার করা যায়, নিয়ন্ত্রণ করে, এগুলো তোমরা জানবা। আবার ম্যালেরিয়া পরজীবী মশকিদের যৌন চক্র সম্পর্কে তোমরা একটু ধারণা নেবা। আর কেন ম্যালেরিয়া পরজীবী জীবন চক্রের 2টি পোশাকের প্রয়োজনীয়তা রয়েছে সেটাও তোমরা জানবা। অর্থাৎ মানুষের কেন প্রয়োজন আর মশকির কেন প্রয়োজন সে সম্পর্কে ধারণা পেলাম। তো মাই স্টুডেন্ট, আজকে আমরা এই অধ্যায় আলাপটা আমরা শেষ করতে পেরেছি। নেক্সট আমরা অবশ্যই সেকেন্ড পার্টে আমরা যাব। আর সবাই এই পড়াগুলো আজকে বাসায় সুন্দরভাবে বুঝবা এবং বুঝে সুন্দরভাবে ইনশাআল্লাহ বুঝেছো, এগুলো বাসায় আয়ত্ত করবা, করে তোমাদের বিশেষ করে সামনে যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের একটা তোমাদের ধারণা আমরা দিয়েছি। তো আর পাশাপাশি তোমাদের বর্তমান সংক্রমণ থেকে তোমরা অনেক প্রতিহত থাকার চেষ্টা করবে। আর বর্তমানে সরকারের স্বাস্থ্যবিধি মেনে রাখতে হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমার বক্তব্য আজকে বায়োলজি অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।